আসসালামু আলাইকুম, শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে। আজকের ডিজিটাল ক্লাসরুমে আমরা ইতিমধ্যে একাধিক এমসিকিউর উপরে কন্টেন্ট বানিয়েছি। আজকে আমরা চ্যাপ্টার 2 এর উপর কন্টেন্ট বানাবো। তো চ্যাপ্টার 2 এর যেহেতু অনেক ইনফো বেসড একটা চ্যাপ্টার, সো এখানে আমরা দুইটা পার্টে পুরো এমসিকিউটা সলভ করব। তো আজকে আমরা প্রথম পার্ট নিয়ে আলোচনা করব। অবশ্যই এই পার্টটি দেখার পরে সেকেন্ড পার্ট দেখবা, তাহলে টোটাল এমসিকিউ নিয়ে তোমার সকল কনফিউশন ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা আমাদের কোশ্চেনগুলো সলভ করা শুরু করে দিই। আচ্ছা দেখো, প্রথমে যে কোয়েশ্চেনটা এখানে বলেছে যে ডেটা কমিউনিকেশন মানে জিনিসটা আসলে কি, ডেটা কমিউনিকেশন কি। এখানে বলেছে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। হ্যাঁ, ডেটা কমিউনিকেশনের মধ্যে মিনিমাম দুটো ডিভাইস থাকতে হবে, তাদের মধ্যে ডেটা শেয়ার হইতে হবে, হ্যাঁ, আদান প্রদান হতে হবে। এই কারণে এখানে বলেছে দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ফাইন, এটাই আমাদের রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনে দেখো বলেছে ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি। আচ্ছা, ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান হচ্ছে 6টি। কি কি? প্রথমে হচ্ছে তোমার সেন্ডার প্রথমে মূলত সেন্ডার হয় না, প্রথমে সোর্স হয়, সোর্স থেকে সেন্ডার থেকে মিডিয়াম থেকে রিসিভার থেকে ডেস্টিনেশন। তাহলে কয়টা হলো? 5টা। ডাটা কমিউনিকেশন মূল উপাদান কয়টা? 5টা। ওকে, পরবর্তী 3 নম্বর কোশ্চেনটা দেখো। 3 নম্বর কোশ্চেনে বলেছে যে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি? মাধ্যম মিন্স মিডিয়া। কোন মিডিয়া? মনে রাখবা, ডেটা কমিউনিকেশনের মাধ্যম বা মিডিয়া হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ওয়্যার আর একটা হচ্ছে ওয়্যারলেস। তো ওয়্যার কি? ওয়্যার হচ্ছে 3 বা 4 রকমের কেবল রয়েছে, সেগুলোকে ওয়্যার বলা হয়, যেগুলো সরাসরি কেবলের মাধ্যমে কানেক্ট থাকে, যেমন কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। এই 3টা হচ্ছে একটা মাধ্যম। আর ওয়্যারলেসের মধ্যে 3টা মাধ্যম, হ্যাঁ, একটাকে বলা হয় রেডিও ওয়েভ, আরেকটাকে বলা হয় মাইক্রোওয়েভ, আরেকটাকে বলা হয় ইনফ্রারেড। তো এখানে বলেছে ডাটা কমিউনিকেশনের মাধ্যম, তাহলে কম্পিউটার ডেফিনেটলি নো। অপটিক্যাল ফাইবার, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার একটা ওয়্যার মাধ্যম, রাইট, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো দেখো। তারপরে 4 নম্বর প্রশ্ন বলেছে মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কি বলে। দেখো, মডেম মূলত কি করে? কোনো সিগন্যালকে অ্যানালগ থেকে ডিজিটাল অথবা ডিজিটাল থেকে অ্যানালগে সে কনভার্ট করে, এটাকে বলা হয় মডেম। তো মডেম যখন অ্যানালগ থেকে, দেখো আমি এখানে একটু টাইম নিচ্ছি। দেখো এখানে মনে করো একটা মডেম আছে সাপোজ, হ্যাঁ, এটা মনে রাখার কৌশলটা বলে দিচ্ছি। এইখানে মনে করো আরেকটা মডেম আছে। তো মডেম কীভাবে কাজ করে আগে সেটা তোমার জানতে হবে। এখানে মনে করো তোমার পিসিটা, আমি একটু দেখিয়ে দিই। এখানে মনে করো তোমার পিসি, আর এখানে মনে করো তুমি যার সাথে কানেক্ট হয়ে কাজ করবা, এখানে তার পিসি। তো দুইখানে ওর পিসির সাথে ওর মডেমটা কানেক্টেড, আর আমার পিসির সাথে আমার মডেম কানেক্টেড। তো এই মডেম যখন এক মডেম থেকে আরেক মডেমে ডেটা যায়, তখন এইটা অ্যানালগ সিগন্যালে যায়, যেরকম অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে। এখন দেখো, আর এই যে পিসি থেকে যখন মডেমের তথ্য যায়, তখন এটা ডিজিটাল সিগন্যালে যায়। কি সিগন্যালে যায়? এই যে ডিজিটাল, আমি ডিজিটাল সিগন্যালটা দিলাম 01 সিগন্যালে। এখন দেখো কাহিনীটা কি, এইটা আবার কি অ্যানালগ সিগন্যাল থেকে এই মডেমটা আবার এখানে কি করে, এখানে সে এটা আবার ডিজিটাল সিগন্যালে, কারণ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল ছাড়া তো কিছু বুঝে না, তাহলে এটা একটা ডিজিটাল সিগন্যাল। এবার কাহিনীটা কি দেখো, মডেম এটা কি করছে, প্রথমে এই যে একটা ডিজিটাল সিগন্যালকে সে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করছে, রাইট। আবার সে একই মডেম দেখো, সে একটা অ্যানালগ সিগন্যালকে সে আবার কি সিগন্যালে কনভার্ট করছে? ডিজিটাল সিগন্যালে কনভার্ট করছে। তাহলে কি মডেম মূলত যেটা ডিজিটালকে অ্যানালগ করে আবার অ্যানালগকে ডিজিটাল করে, তাকেই মডেম বলা হয়। কিন্তু প্রশ্নে এটা জানতে চাই নাই। প্রশ্নে বলেছে মডেমের অ্যানালগ সিগন্যালকে, দেখো তো মিলেছে কি না। এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল, তার মানে এই কোনটার সাথে মিলেছে, যে এটা হচ্ছে অ্যানালগ করেছে ডিজিটাল। তাহলে অ্যানালগকে যখন ডিজিটাল করে, এটাকে বলা হয় ডিমোডুলেশন। এটাকে কি বলে? ডিমোডুলেশন, রাইট। আর যখন ডিজিটালকে অ্যানালগ করতো, তখন এটাকে বলতাম আমরা মডুলেশন। তো তা তো জানো, মডেমের 2টা অংশ, একটা হইল মডুলেশন আর একটা হচ্ছে ডিমোডুলেশন। ফুল ফর্ম এই 2টা মিলিয়ে মূলত মডেম হয়। তার মানে আমি কি বুঝলাম, যখন ডিজিটালকে অ্যানালগ করে তখন মডুলেশন, আর যখন অ্যানালগকে ডিজিটাল করে তখন ডিমোডুলেশন। তো প্রশ্ন কি জানতে চেয়েছে, অ্যানালগকে ডিজিটালকে
কিভাবে রূপান্তর করে, তার মানে অ্যানালগকে ডিজিটাল কোনটা মিলেছে, এটা করা মানে ডিমোডুলেশন। আশা করি তোমরা ব্যাখ্যাটা বুঝতে পেরেছো। রাইট, পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। এখানে 5 নম্বর কোশ্চেনে বলেছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে, দেখো একটু আগে এরকম একটা প্রশ্ন আলোচনা করেছিলাম, টুইস্টেড পেয়ার কেবল। আমরা জানি কেবলের মধ্যে 3টা মাধ্যমের মধ্যে একটা টুইস্টেড পেয়ার কেবল, রেডিও ওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ রেডিও ওয়েভ আছে, আচ্ছা মডেম হবে না, মডেম তো মাত্র ব্যাখ্যা করলাম। আচ্ছা, তার মানে আমাদের অ্যান্সার হবে 1 and 2। ফাইন, এবার দেখো পরবর্তী প্রশ্নটা আমরা যদি দেখি, ডেটা হস্তান্তরের হারকে বা ডেটা স্থানান্তরের হারকে বা ডেটার পার সেকেন্ডে কী পরিমাণ ডেটা যায় সেটাকে বলা হয় ব্যান্ডউইথ। এটা আমরা জানি, এটাকে বলা হয় বিপিএস। এটার আরেকটা শব্দ কি, বিপিএস। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড। বিপিএস মানে কি, বিট পার সেকেন্ড। এটা কি বলা হয়, ব্যান্ডউইথ। বিপিএস যা কথা, ব্যান্ডউইথ একই কথা। ও এই যে এখানে প্রশ্নটা চলে আসছে। রাইট, বিপিএস মানে কি, বিট পার সেকেন্ড। এই যে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, বলেছে একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তর হলে তার ব্যান্ডউইথ কত। তাহলে বিপিএস সমান সমান আমরা মনে রাখবো টোটাল বিট বাই সময়। তাহলে বিট হচ্ছে তোমার টোটাল 8000 এত, আর হচ্ছে সময় হচ্ছে মানে 3 সেকেন্ড। তো 3 দিয়ে যদি আমি এটাকে কাটাকাটি করি তাহলে অ্যান্সার চলে আসবে 3 দুগুণে 6, 2 বার যাচ্ছে, 3 বার হলে 9 হয়ে যায়, হ্যাঁ 3 হলে 6, আর হচ্ছে 7 8, 2 থাকে 3 7 21, তাই তো। আর 2টা শূন্য কাইটে এখানে বসাবো, তাহলে 2700 কোথায় আছে, এই যে বিপিএস 2700, এটাই উত্তর। সহজ কথা হচ্ছে টোটাল বিট বাই সেকেন্ড দিয়ে আমরা ডিভাইড করলেই আমরা বিপিএস পেয়ে যাব। একটি চ্যানেলের মধ্যে দিয়ে এত সেকেন্ডে, দেখো অনেক সময় সেকেন্ড না দিয়ে মিনিট দিতে পারে, তখন এটাকে সেকেন্ডে কনভার্ট করে নেব। রাইট, এতগুলা গেলে তাহলে একটা শূন্য কেটে যাবে, একটা শূন্য কেটে গেলে অ্যান্সার চলে আসবে। তার মানে 4টা শূন্য কোথায় আছে, 4টা শূন্য এখানে আছে কিন্তু কেবিপিএস, এই কারণে হবে না। 4টা শূন্য এখানে আছে, এই যে বিপিএস, তার মানে এটা হবে কেবিপিএসটা, অ্যান্সারটা হবে না। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়, মনে রাখবো ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা বলা হয় কি ব্রডব্যান্ড। রাইট, এবার বলেছে নিচের কোনটিকে ন্যারো ব্যান্ডে ব্যবহৃত হয়, মনে রাখবা টেলিগ্রাফ ন্যারো ব্যান্ডের একটা উদাহরণ বা এক্সাম্পল। মানে ওই স্পিডে টেলিগ্রাম শুধু কাজ করে, স্পিডটা কত, 45 থেকে 300 বিপিএস, ঠিক আছে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন ডেটা স্পিড কত, এই যে একটু বললাম 45। ন্যারো ব্যান্ডের সবচেয়ে সর্বনিম্ন ডাটা স্পিড যেটা, সেটা হচ্ছে 45 বিপিএস। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ 300 বিপিএস। ওকে ফাইন, পরবর্তী কোশ্চেন আমরা দেখি ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহৃত হয়। সহজ কথা, এটা টেলিফোনে ব্যবহৃত হয়। রাইট, আমরা টেলিফোনে কথা বলি না, তার মানে টেলিফোনে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। এবার দেখো ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে তোমার 9600 বিপিএস। রাইট, এগুলো ইনফোভিত্তিক তো, এই কারণে আমি এগুলো দ্রুত পড়ে যাচ্ছি, কারণ এখানে খুব ব্যাখ্যা করার কিছু নেই। আচ্ছা, তারপরে এখানে দেখি আমরা কম্পিউটার থেকে কোন ব্যান্ডে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়। ঠিক আছে, প্রিন্টারে মানে কম্পিউটার থেকে প্রিন্টারে কোন স্পিডে যদি আমরা ডেটা পাঠাই তাহলে সেটা প্রিন্ট হবে, সেটা হচ্ছে কি ভয়েস ব্যান্ড। ভয়েস ব্যান্ডে যদি আমরা ডেটাটা ওই স্পিড ব্যবহার না করি তাহলে কম্পিউটার থেকে প্রিন্টারে কমান্ড কিন্তু যাবে না। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত। তাহলে ব্রডব্যান্ড মনে রাখতে হবে, ব্রডব্যান্ড আমাদের ব্যান্ডউইথ এই যে এটা হচ্ছে ভয়েস ব্যান্ডের লাস্টেরটা, আর ব্রডব্যান্ডের আমরা 1 এমবিপিএস বা তার অধিক হিসেবে ধরতে পারি। ঠিক আছে, ওকে পরবর্তীতে আমরা নিব ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে। ক্যারেক্টার বাই ক্যারেক্টার, এটা মনে রাখতে হবে। ক্যারেক্টার যখন বলে তার মানে বুঝতে হবে একটা করে ক্যারেক্টার যায়, তার মানে একটা করে ক্যারেক্টার যায় কার মধ্যে দিয়ে, এসিনক্রোনাসে। কোথায়, এসিনক্রোনাস। আর সিনক্রোনাসে ব্লক আকারে যায়। ঠিক আছে, আর আইসোক্রোনাস হচ্ছে দুইটার কম্বিনেশন। আচ্ছা, এসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা কি দেখো, প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার হয় না। হ্যাঁ, এসিনক্রোনাসে একটা করে যেহেতু যায় তার মানে তার স্টপেজের দরকার হয় না বা তার কোনো অতিরিক্ত মেমোরির প্রয়োজন হয় না। ডাটা ট্রান্সমিশনের গতি বেশি, ডেফিনেটলি এসিনক্রোনাসে ডাটা ট্রান্সমিশনের গতি বেশি না। ব্লক আকারে তো যাবেই না, স্যাটেলাইট ব্যবহার অধিক না, এটা 1 নাম্বারই উত্তর হবে। ফাইন, পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। বলেছে কিবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো। দেখো
কিবোর্ড থেকে, একটু খেয়াল করতে হবে, কিবোর্ড থেকে সিপিইউতে। আচ্ছা, তো কিবোর্ড থেকে যখন করে আমরা ডেটা পাঠাই, এটা অনেকটা কি হয়, একটা করে, যেমন একটু চিন্তা করো তো, আমি কিবোর্ডে প্রথমে প্রেস করলাম এ, তারপরে প্রেস করলাম বি, এরকম করে, রাইট? তো এরকম করে যদি করি, তার মানে ডেটাটা ব্লক আকার স্থানান্তরিত হবে না, একটা একটা করে যাবে না, তাহলে এটা হবে না। যে কোনো সময় ডেটা, হ্যাঁ আমি যে কোনো সময় কিবোর্ড প্রেস করে ডেটা পাঠাইতে পারি, এটা ঠিক আছে। প্রাইমারি স্টোরেজের ডিভাইসের প্রয়োজন হয় না, এটাও ঠিক আছে। তার মানে এটা অনেকটা এসিনক্রোনাসের একটা এক্সাম্পল, ওইখান থেকে প্রশ্নটা এসেছে। তার মানে 2 আর 3 কোথায় আছে? এখানে, এক্স্যাক্টলি, এটাই উত্তর। ওকে, পরবর্তী কোয়েশ্চেন আমরা চলে যাব। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে, দেখো এই কোয়েশ্চেনটার ডেফিনেশন বইয়ে অনেক টাফ করে লেখা আছে। তো তুমি যদি পরীক্ষা মনে করো যে আমার ডেফিনেশনটা এখান থেকে আমি বানিয়ে ফেলবো, হ্যাঁ হয়। তো বিট সিনক্রোনাইজের মূলত বিট সিনক্রোনাইজ জিনিসটা কি, সেটা হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, ঠিক আছে? বিট প্রেরণের কি সমন্বিত পদ্ধতি, এটা একটা, আর একটা বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। ব্যান্ডউইথের না, প্রথম এই দুইটাই উত্তর, এই দুইটা। তাহলে যদি আমাদের পরীক্ষায় আসে যে বিট সিনক্রোনাইজেশন হচ্ছে বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি এবং বিটের শুরু এবং শেষ বুঝতে পারা, এই দুইটা যদি আমরা বুঝি, তাহলে আমাদের মোটামুটি বিট সিনক্রোনাইজেশনের ডেফিনেশন হয়ে যাচ্ছে। এবার দেখো একই প্রশ্ন আবার আসছে, হ্যাঁ 5 কিলোবাইট ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিনক্রোনাইজেশন ট্রান্সমিশনের দক্ষতা কত? এটা যদি তোমার সিকিউর জন্য আসে, তাহলে তোমার এই যে আমি পাশে ম্যাথটা দেখে দিয়েছি, ম্যাথটা করতে হবে। আর যদি সিকিউর জন্য না আসে, আমি টেকনিক বলে দিই, যেই কোনো কিছুরই যদি তোমার এসিনক্রোনাস জানতে চায়, তাহলে সেটার ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা 72.73 হবে, ড্যাম শিওর। কি 72.73 হবে। আর যদি এসিনক্রোনাস জানতে না আছে, সিনক্রোনাস জানতে চাইতো, তাহলে 95.25 হইতো, ঠিক আছে? এটা দুইটা ইফিসিয়েন্সি, সবসময় ইফিসিয়েন্সি সেম থাকবে, যতই মান দেখ, এখানে 5 কিলোবাইট দেখ বা 10 কিলোবাইট দেখ, সবগুলার এসিনক্রোনাসের দক্ষতা হবে 72.73, আর সিনক্রোনাসের ইফিসিয়েন্সি বা দক্ষতা হবে 95.24। তো আমি সুবিধাতে এখানে ম্যাথটা করে দিয়েছি। দেখো, যদি তোমার এসিনক্রোনাস আমরা বের করতে চাই, তো সহজে যে আমাদের যেই মানটা দেওয়া থাকবে, এই যে কিলোবাইট মানটা দেওয়া থাকবে, এটাকে আমরা কিলোবাইটে রাখবো না, এটাকে আমরা বিটে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? বিটে। তো তোমরা দেখো, বিটে নেওয়াটা এত টাফ কিছু না। আমি এখানে 5, তো আমি 10 দিয়ে একটা দেখাই। মনে করো 10 কিলোবাইট দেওয়া আছে, তো 10 কিলোবাইটকে আমরা কী করবো, 10 ইন্টু 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা বাইটে চলে যাবে, রাইট? এই যে দেখো, বাইটে চলে গেল। তো বাইট থেকে আমি বিটে কীভাবে নিব, 8 দিয়ে মাল্টিপল করব। দেখো 8 দিয়ে আমি মাল্টিপল করেছি, এটা এখন 8000 বিট হয়ে গেছে। তো এই 8000 বিটটাই হচ্ছে আমার রিয়েল। তো এখানে 8000 না হয়ে এখানে এই যে আমরা যে 8000 বিট পাইছি, এটা হচ্ছে আমাদের রিয়েল। এটা আমাদের কি, মানে এটা হচ্ছে আমাদের ফাইলের সাইজ, রাইট? তো এখন আমরা জানি যে ডাটা ট্রান্সমিশনের এই এসিনক্রোনাস মেথডে যখন আমরা একটা ক্যারেক্টার যায়, তখন তার সাথে দুইটা স্টার্ট বিট আর একটা স্টপ বিট হিসাবে যায়, রাইট? তাহলে যেই কথা এখানে রেখেছি, প্রতি 1 বাইট বা 1 ক্যারেক্টার ডেটা পাঠানোর ক্ষেত্রে অতিরিক্ত 3 বিটের প্রয়োজন হয়। অতিরিক্ত কয় বিটের প্রয়োজন হয়? 3 বিটের প্রয়োজন হয়। তার মানে 8 বিট যদি আমি পাঠাইতে চাই, একটা ক্যারেক্টার যদি পাঠাইতে চাই, তার সাথে অতিরিক্ত আমার কয় বিট লাগতেছে? 3 বিট লাগতেছে। এই 3 বিটের মধ্যে কাহিনীটা কি, একটাকে বলা হয় স্টার্ট বিট আর দুইটাকে বলা হয় স্টপ বিট। এই কথা একটু লিখে দিব, হ্যাঁ? এবার দেখো আমরা এখানে ম্যাথে চলে আসি যে 8 বিটের জন্য বা 8 বিট প্রেরণ করতে অতিরিক্ত প্রয়োজন কয় বিট? 3 বিট। তাহলে 1 বিটের জন্য কত লাগবে? 3/8। আর আমি টোটাল যে ডেটাটা পাঠাবো তার মানটা কত, মানে রিয়েল ডাটা 8000। তো 8000 দিয়ে আমরা এটা ঐকিক নিয়মে ম্যাথটা করে ফেলে এখানে তাহলে অতিরিক্ত বিট হিসেবে কত পেলাম আমরা? এই যে আমরা কি করব, 3 ইন্টু 8000 আর ডিভাইড কত আমাদের? 3 ইন্টু 8000 ডিভাইড 8। তো এটা দিয়ে আমরা অতিরিক্ত বিটটা বের করে ফেলেছি। যেমন আমাদের মোট ডেটা ছিল 8000, আর এখানে আমরা ক্যালকুলেশন করে অতিরিক্ত বিট পেয়েছি 3000। তাহলে 8 3 কত? 11000। এটাকে বলা হয় টোটাল। এটাকে কি বলে? টোটাল। আর এই যে 8000 পেয়েছিলাম, এটাকে বলা হয় রিয়েল। তো আমরা একটা ফর্মুলা জানি, ইটা সমান, এটাকে ইটা বলে, ইটা সমান রিয়েল ডাটা বা ডিভাইডেড মোট বা টোটাল ডাটা, আর এটাকে 100% দিয়ে গুণ দিব। তো আমার রিয়েল ডাটা কত ছিল? 8000, আর টোটাল ছিল কত? 11000। তো এটার সাথে আর ইন্টু 100 দিলে 72.7, দেখো এই যে মানটাই চলে আসছে। আশা করি তোমরা ম্যাথের ব্যাখ্যাটা বুঝেছো, একটা ছবি তুলে রাখতে পারো, রাইট? এবার দেখো পরবর্তী প্রশ্নে চলে যাই। ডাটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়। ডিলে মানে
সর্বনিম্ন সময় কম লাগে কার, ঠিক আছে, ডিলে হয় না বললে চলে, সেটা হচ্ছে এসিনক্রোনাসও হবে না, সিনক্রোনাসও হবে না, এটা হবে আইসোক্রোনাস। কি হবে? আইসোক্রোনাস, ঠিক আছে। এইবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে দেখো এখানে বলছে আইসোক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ডেটা পাঠাতে কত সময়ের দরকার। এই যে আইসোক্রোনাস মাত্র দেখলাম যেটা, এটাতে প্রতিটি ডাটা পাঠাতে কত সময়ের প্রয়োজন, এটা আমরা 125, এই যে উত্তরটা হবে 125 মাইক্রোনস, এইটা, ঠিক আছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালনের মোড। দেখো কম্পিউটার থেকে মাল্টিমিডিয়া, তার মানে যায়, কখনো কি মাল্টিমিডিয়া সিগন্যাল পাঠায় না, তার মানে হচ্ছে এটা সিমপ্লেক্স, মানে একমুখী, রাইট। পরবর্তী প্রশ্ন আমরা দেখি, একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তরের পদ্ধতিকে বলা হয় ফুল ডুপ্লেক্স, মানে দুই দিকে একই সাথে যায়, সেটাকে ফুল ডুপ্লেক্স। ওকে ফাইন। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই, মোবাইল ফোনে কথা বলার সিস্টেম কোন পদ্ধতিতে। মনে রাখবা মোবাইল ফোন হচ্ছে ফুল ডুপ্লেক্সের একটা জলযন্ত্র উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখো একটা স্টেম দিয়েছে, আমরা এই স্টেম দেখে প্রশ্নটা সলভ করব। বলছে রায়হান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেন। এই যে মাল্টিমিডিয়া বলেছে না, তার মানে এটা সিমপ্লেক্স, ঠিক আছে, মাল্টিমিডিয়া প্রজেক্টর, রাইট। যে সকল শিক্ষার্থী ক্লাসে অনুপস্থিত তাদের সাথে অভিভাবকদের সাথে এসএমএস, অভিভাবকদের সাথে সাথে কী করেন, এসএমএস, মানে অনেকগুলো স্টুডেন্ট ছিল তার মধ্যে যারা আসে নাই, আচ্ছা, মাধ্যমে অনুপস্থিত বিষয়টি অবহিত করেন। আচ্ছা, উদ্দীপক আলোকে রায়হান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড, বলে দিলাম সিমপ্লেক্স, কারণ প্রজেক্টরে ক্লাস নেয়। 2 নম্বর বলছে অনুপস্থিত বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশনের মোড দেখো ইউনিকাস্ট, আমি যদি একজনকে জানাই এটা হচ্ছে ইউনিকাস্ট, আর মাল্টিকাস্ট হচ্ছে আমি স্পেসিফিক কতজনকে জানাবো, মানে সবাইকে না জানিয়ে আমি আমার পছন্দ মতো কতজনকে জানাবো, সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। আর ব্রডকাস্ট হচ্ছে সবাইকে জানানো, তো ক্লাসে তো সবাই অনুপস্থিত থাকে না, ক্লাসে কি স্পেসিফিক কিছু অনুপস্থিত থাকে, এই কারণে এটাকে আমরা ইউনিকাস্ট আর মাল্টিকাস্ট হিসেবে যাচাই করব। ফাইন। পরবর্তী কোশ্চেন বলেছে 32 গ্রুপ এসএমএস, হ্যাঁ গ্রুপ এসএমএস হচ্ছে একটা মাল্টিকাস্ট। কেন? কারণ এই গ্রুপে অনেক লোক থাকে, সবাই থেকে কিছু মানুষ গ্রুপ করে, এই কারণে সবাইকে ডাটা না নিয়ে যদি স্পেসিফিক কিছু মানুষকে ডাটা দেয় তখন সেটাকে বলা হয় মাল্টিকাস্ট। আচ্ছা, টেলিভিশনের ডাটা ট্রান্সমিশনের মোড, এটা আমরা মনে রাখবো ব্রডকাস্ট, কি সরাসরি যেটা ব্রডকাস্ট, আর মোডের দিক দিয়ে যদি আমরা ধরি সেটা হবে একমুখী, যেহেতু সেই কারণে এটা সিমপ্লেক্স। মনে রাখতে হবে মুড, হ্যাঁ, আর এই মুডটা হচ্ছে ডাটা প্রবাহের দিক, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, মনে রাখতে হবে, হ্যাঁ। আর ব্রডকাস্ট জিনিসটা কি, আমি যে ডাটা পাঠাচ্ছি এটা গ্রহীতা কতজন, যদি এটা গ্রহীতা একজন হয় এটাকে বলা হয় ব্রডকাস্ট, যদি এটা গ্রহীতা সবাই হয় এটাকে বলা হয় না, যদি আমার এই গ্রহীতা একজন হয় সেটাকে বলা হয় তোমার আচ্ছা আমি একটু দেখি একটু পিছনে, যদি একজন হয় সেটাকে বলা হয় ইউনিকাস্ট, হ্যাঁ, আর যদি সবাই হয় সেটাকে বলা হয় ব্রডকাস্ট, আর যদি আমি পছন্দ মতো কাউকে পাঠাতে চাই সেটাকে বলা হয় মাল্টিকাস্ট, ঠিক আছে। তো এখানে যেহেতু টেলিভিশন পছন্দ মতো কাউকে পাঠানোর অপশন নাই, সবাইকে পাঠাইতে হয়, এই কারণে এটা ব্রডকাস্ট হবে। আর কি হবে, একমুখী যেহেতু, তার মানে সিমপ্লেক্স, তার মানে 1 আর 3, কোথায় 1 আর 3, এই 1 আর 3। ওকে, পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই 34। দেখো 34-এ বলেছে কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, হ্যাঁ, হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ কিবোর্ড সিমপ্লেক্স, এটা এসএমএস, এটা দুইমুখী যায়। আচ্ছা, মোবাইল ফোন, এখানে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হচ্ছে পেজার, ঠিক আছে, পেজার। ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা চলে যাই। বলেছে কলেজের বিজ্ঞান ভবনে 20টি কম্পিউটার নেটওয়ার্ক সংযুক্ত করা আছে। আচ্ছা, আর 2018 সালে শিক্ষা সচিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত ভবনের অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস উদ্বোধন করেন। এখানে দুইটা কথা, একটা হচ্ছে নেটওয়ার্ক 20টা কেবল দিয়ে নেটওয়ার্ক সংযুক্ত করেছে, তার মানে এটা আমরা ল্যান ধরবো, আর উনি যে ভিডিও কনফারেন্সিং করেছে তার মানে ভিডিও কনফারেন্সিং আমরা বোথ সাইড কমিউনিকেশন হয়, তার মানে এটা আমরা ফুল ডুপ্লেক্স ধরবো, ঠিক আছে। দেখি কি বলেছে, উদ্দীপকে বর্ণিত ভবনে ব্যবহৃত নেটওয়ার্ক কোন ধরনের, অবশ্যই এটা ল্যান নেটওয়ার্ক হবে। আচ্ছা, উদ্দীপকের নেটওয়ার্কে ব্যবহৃত ডাটা ট্রান্সমিশনের মোড কী হবে, ফুল ডুপ্লেক্স হবে, কারণ আমরা কনফারেন্সিংয়ে যখন কথা বলি উভয় দিক থেকেই কথা বলা যায়, রাইট। এবার দেখো পরবর্তী প্রশ্নে যাই। এখানে বলছে টেলিফোনের জন্য ব্যবহৃত কেবল কোনটি, টেলিফোনের জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, ঠিক আছে। আচ্ছা, তার পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ওই তারকে কি বলা হয়, টুইস্টেড পেয়ার কেবল বলা হয়, কারণ এই টুইস্টেড পেয়ার কেবলে একটু
ডাটাও পাঠানো যায়, টেলিফোনের ডাটাও পাঠানো যায়। আর এই টুইস্টেড পেয়ার কেবলে 4টা পেয়ার থাকে। হ্যাঁ, এবার বলেছে টুইস্টেড পেয়ার কেবলের সাধারণ রং হচ্ছে কি সাদা, মানে 4টা কেবল থাকে, মানে জোর থাকে, প্রত্যেকটা জোরের মধ্যে একটা কমন রং থাকে সাদা, বাকিগুলো হচ্ছে কমলা, বাদামি, কালো। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। অপটিক্যাল ফাইবার কেবল, এটা তো আমরা জানি উচ্চ গতি সম্পন্ন, রাইট, মনে রাখতে হবে। অপটিক্যাল ফাইবার কেবল হচ্ছে কাচের তন্তু দ্বারা তৈরি। হ্যাঁ, অপটিক্যাল ফাইবার কেবলের 3টা অংশ থাকে, একেবারে ভিতরে যে অংশ থাকে সেটাকে বলা হয় কোর। হ্যাঁ, তারপরে যেটা থাকে সেটাকে বলে ক্ল্যাডিং, আর তারপরে সবার শেষ যেটা থাকে সেটাকে বলা হয় জ্যাকেট। এখানে বলছে অপটিক্যাল ফাইবার কেবল উচ্চ গতি সম্পূর্ণ, দামে সস্তা না, দামে সস্তা না, অপটিক্যাল ফাইবার কেবল অনেক দামি, আর বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত, তার মানে ইএমআই ফ্রি। অবশ্যই এর পরীক্ষা যদি আসে ইএমআই ফ্রি কোনটা, তাহলে অপটিক্যাল ফাইবার কেবল হবে। তাহলে উত্তর হচ্ছে 1 and 3, right answer here. ওকে, 41 নম্বর প্রশ্নে বলেছে ফাইবার অপটিক কেবল কোন তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে। আমরা জানি ফাইবার অপটিক্যাল কেবল যে তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করে সেটা হচ্ছে 1500 ন্যানোমিটার। এ প্রশ্নে একটু কনফিউশন আছে, 1500 অথবা 22,000। আচ্ছা, প্রশ্নের ভিতরে এই দুইটার মধ্যে একটা হবে, এটা তোমাদের হোমওয়ার্ক। 1500 মেবি 1500 ন্যানোমিটার। ঠিক আছে, আচ্ছা পরবর্তী প্রশ্ন আমরা চলে যাই। ফাইবার অপটিক ডেটা প্রেরণের কোন ধরনের আলোক রশ্মি ব্যবহার করে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো ফাইবার অপটিক ডেটা প্রেরণের জন্য কোন ধরনের আলোক রশ্মি ব্যবহার করে, সেটা হচ্ছে আমাদের কোনটা, লেজার আলোক রশ্মি ব্যবহার করে। ঠিক আছে, ফাইবার অপটিক। ওকে, তার পরবর্তী প্রশ্ন আমরা দেখি জিও মানে কি, জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়, এটা আমরা জানি 36,000 কিলোমিটার, রাইট। ওকে, এবার এখানে বলেছে ভূপৃষ্ঠের ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েবে। দেখো, ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কি, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। তোমার মনে রাখতে হবে মাইক্রোওয়েভ দুই রকমের হয়, একটাকে বলা হয় টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ আর একটাকে বলা হয় স্যাটেলাইট। তো ভূমিপৃষ্ঠের তোমার ট্রান্সমিটার বসানো হয় টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ, আর তোমার আরেকটা কি আমরা বলেছিলাম স্যাটেলাইট, এটার ভূমিতে শুধু রিসিভার বসানো হয় যেটা সরাসরি স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারে। এবার বলছে টেলিভিশনের রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড। ঠিক আছে, রিমোট কন্ট্রোল বলো, ছোট কার যেগুলো, মানে রিমোটে যে যতগুলো কাজ করা যায় সবগুলোই হচ্ছে কি আমার ইনফ্রারেডের ভিতরে পড়ে। এবার দেখো পরবর্তী প্রশ্ন বলেছে মোহনা লক্ষ্য করলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানির টাওয়ার বসানো আছে, এমনকি খোলা প্রান্তরে অনেক দূরে টাওয়ারগুলো বসানো যাদের মাঝখানে কোনো বাধা নেই। আচ্ছা, একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি একটি অ্যান্টিনা আকাশমুখী করে রাখা হয়েছে। আচ্ছা, এটার কারণটা কি জানো, এটার কারণটা হচ্ছে অনেক মানে ডাটা ট্রান্সমিটের যে সিগন্যাল মাইক্রোওয়েভ, এটা কোনো বাধা পেলে সে কিন্তু সামনে আগাইতে পারে না। রেডিও পারে কিন্তু মাইক্রোওয়েভ পারে না। এই কারণে দেখা যায়, দেখো এখানে বলছে উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করা হয়েছে। তো উদ্দীপকের উঁচু টাওয়ারগুলোতে যে মিডিয়া ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ না, সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ। ঠিক আছে, কারণ টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভই তোমার বিভিন্ন এরকম টাওয়ার বসিয়ে করে যাতে তাদের সিগন্যালে কোনো রকমের বাধা না হয়। ঠিক আছে, কোনো বাধা হলে কিন্তু টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ চলতে পারে না, বাকিগুলো কিন্তু চলতে পারে। ঠিক আছে, ওকে, পরবর্তী প্রশ্নে বলেছে উদ্দীপকে আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয়। তাহলে আকাশমুখী কী হবে, টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে, আন্তঃমহাদেশীয় টেলিফোন যোগাযোগের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তিনোটাই হবে, এটা অনেকটা স্যাটেলাইটকে ইন্ডিকেট করেছে। ওকে ফাইন, পরবর্তী প্রশ্ন আমরা দেখব হটস্পট কি, একবারে সহজ, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। হটস্পট মানে কি, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, যেমন ওয়াইফাই ক্রিয়েট করলাম, ওই জিনিসটা যে এরিয়াতে আমি ক্রিয়েট করলাম সেটাকে বলা হয় হটস্পট। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ হবে ইনশাল্লাহ। সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।